আষাঢ় মাস মনে হয় শেষ হয়ে গেছে না? শেষ হয়ে গেছে। আচ্ছা দেখো আমরা যেখানে ছিলাম আমরা যেখানে ছিলাম সেটা হলো যে আমরা হলো যে পরগামী এটা আলোচনা করছিলাম একটা। আচ্ছা এখানে একবার একটু পয়েন্টগুলো আমি বলি, পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে, তারপরে বাংলায় লিখতে হবে। তাহলে পয়েন্টগুলোর মধ্যে দেখো গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম মনে রাখতে হবে। আমরা যে আসলে গর্ভমুণ্ড দেখি, তো আমরা তো জানি একটা পোলের টিউব তৈরি হয়। তো মনে করো এটা হচ্ছে গোটাটাই তো ভরা, এখানে কোনো ছিদ্র কিছু নাই, গোটাটা কি গর্ভমুণ্ড এরকম ভরা, কোষ দিয়ে ভরা, এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু ফাঁকা টাকা কিছু নাই। কিন্তু যখনই আসলে কোনো পরাগরেণু আসে তখন কিন্তু আমরা যে পোলের টিউব যেটা বলি আসলে সেটা কিন্তু এই যে ধরো সেটা কিন্তু নালী ওইভাবে হয় না, নালী হয় না, হয় সেটা হলো এই বরাবর গর্ত হতে থাকে, এই বরাবর ফাঁকা ছিদ্র হতে থাকে, এইভাবে করে কিন্তু আসলে সামনে আগায়। আমরা যেটা বলি যে পোলেন টিউব মানে পরাগ নালিকা বলি না, ওরকম কোনো নালী আসলে অরিজিনালি নাই। বুঝলেন এই বিষয়টা? যে অর্থাৎ হলো গর্তখুরি, গর্ত আমরা যেটা মনে করি পোলেন টিউব পরাগ নালিকা একটা নালী তৈরি হয়, তাই না? ওই নালীটাই তোমার নিষেক ক্রিয়া ঘটায়, কিন্তু আসলে ওরকম কোনো নালী টালি নাই। আসলে কি কাহিনী, যেমন মাটির তলে গর্ত খুললেও ওটা একটা রাস্তা হয়ে যাবে, তাই না? সেরকম কি করে গর্ভমুণ্ডের মধ্যে গর্ত খুঁড়ে, তো ওখানে সেলুলেজ এনজাইম আছে, বিভিন্ন এনজাইম আছে, ওইটা ক্ষরণ করতে থাকে পরাগরেণু, আর হচ্ছে ওখানে গর্ত হতে থাকে, মানে ছিদ্র হতে থাকে, হতে 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 একটা নালী হয়ে যায়। ওইটাই কিন্তু আসলে যে মূলত যে কোনো নালী না, আসলে একটা গর্ত, আসলে একটা গর্ত। ওই গর্তটাকে আমরা পরাগনালিকা বলি, ওই গর্তটাকে আমরা পরাগনালিকা বলি। তা গর্ভমুণ্ডে পরাগরেণু অঙ্কুরোদ্গম কেন? এখানে যখন পরাগরেণু আসে তখনই তো এই অঙ্কুরোদ্গম আসলে মূলত হয়, তার আগে তো আর হয় না, তাই না? তার আগে তো আর হয় না। সব প্রজাতি হতে না হলে আর হবে না। হ্যাঁ, সব প্রজাতি না হলে তো হবেই না। এখানে আসলো, আসার পরে লক এন্ড কি পদ্ধতি আছে। লক এন্ড কি পদ্ধতি মানে হলো, লক এন্ড কি পদ্ধতি হলো যে গর্ভমুণ্ডের কোষগুলা এক ধরনের এনজাইম ক্ষরণ করবে, পরাগরেণু থেকে এক ধরনের এনজাইম ক্ষরণ করবে। সবারই তো জিন আছে, যেহেতু নিউক্লিয়াস আছে, তো ওই জিনগুলো বিশেষ এনজাইম ক্ষরণ করবে। ওই এনজাইম একে অপরের সাথে মিক্সচার হলে যদি দেখে যে এটা একই প্রজাতি, তাহলে শুধু ভিতরে পাস করার সুযোগ দেবে। আর যদি দেখে যে একই প্রজাতির না, তাহলে কোনো এনজাইম ক্ষরণ কোনো কিছু হবে না এবং ভিতরে ঢুকতেও পারবে না, পথ তখন বন্ধ হয়ে যাবে। এই কারণে যে একই প্রজাতির ছাড়া হয় না, তাই না? যেমন ধরো যে কথা মানুষের যদি বিয়ে হয় পশু পাখির সাথে, তাহলে কি বাচ্চা হবে? হবে না। একই কাহিনী, লক এন্ড কি পদ্ধতি, সেখানেও লক এন্ড কি পদ্ধতি আছে। হ্যাঁ, তাছাড়া চাবি খুলবে না, লক করা আছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে গর্ভমুণ্ডে অঙ্কুরোদ্গম হয়, তারপরেই দেখো পরাগনালিকার গর্ভসম্মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। পরাগনালিকার মধ্যে যখন যাত্রা শুরু করে তখন তো আমরা জানি এই যাত্রা পথে যেটা হলো সবার আগে থাকে সেটা কিন্তু আমরা টিউব নিউক্লিয়াস বলি বা নালিকা নিউক্লিয়াস বলি। আর এইখানে যে দুইটা জনন নিউক্লিয়াস ছিল সেটা কিন্তু রূপান্তরিত হয়ে যায় শুক্রাণুতে পরিণত হয়ে যায়, সেটা কিন্তু তখন কোষ হয়ে যায়। শুক্রাণুতে একটা কোষ, তখন নিউক্লিয়াস না, তখন একটা কোষ হয়ে যায়। হ্যাঁ, পুংগ্যামেট বলা হয় বা জনন কোষ বলা হয়, একটু লম্বা আকৃতির ধরনের হয়, এই জন্য এটাকে শুক্রাণু বলা হয়। শুক্রাণু একটু লম্বা হয়, তো এরকম দুইটা কোষ হয়, যেটাকে পুংগ্যামেট বা পুরুষ জনন কোষ বলা হয়। দুইটা জনন কোষ তৈরি করে যাওয়ার পথে, তাই কিনা? তো এই জন্য বলছে গর্ভসম্মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। যাত্রা শুরু করলো এবং শুক্রাণু সৃষ্টি হয়ে গেল। এখন এই যাত্রা তিন রকমের হতে পারে, সেটাই যে গতদিন আমরা আলোচনা করছিলাম, এগুলো একটু লিখবা। যদি সেটা ডিম্বক রন্ধ্র পথে হয় তাহলে পরাগামী, তাই না? আর যদি সেটা ডিম্বক মূল থেকে হয়, অর্থাৎ ডিম্বক মূল তো আমরা জানি এইখানে একটা ডিম্বক মূল আছে, মনে করো যে এই যে এই পথে সরাসরি ও নাফর বান্দা, ও অত ঘুরে টুরে আসবে না, ও বলছে আমার অত সময় নাই, আমি শর্টকাট যাবো। হ্যাঁ, এরকম শর্টকাট যাবো, আমি অত ঘোরাঘুরি করে যাবো। তো যদি তাই হয় তাহলে এই পথ দিয়ে আসলে এটা হলো, যেহেতু ক্যালাজা মানে হচ্ছে ডিম্বক মূল বোঝায়, ক্যালাজা মানে, হ্যাঁ, তো সেই জন্য দেখে নাম হয়েছে, কিন্তু ওইভাবে নাম হয়েছে ক্যালাজোগ্যামি, তাই না? যেহেতু ক্যালাজা পথে মিলন ঘটায়, গ্যামি মানে মিলন ঘটানো। হ্যাঁ, গ্যামি মানে এখানে মিলন ঘটানো, গ্যামোস মানে মিলন, তাহলে ক্যালাজোগ্যামি মানে এই ডিম্বক মূল দিয়ে যদি মিলনটা ঘটে তাহলে ক্যালাজোগ্যামি হবে, তাই কিনা? আরেকটা আছে যে আরেকটা হয় পরাগনালিকা ডিম্বক
ত্বক ভেদ করে বলতে পার্শ্ব, হ্যাঁ পার্শ্ব ভেদ করে আছে। স্যার আপনি কি করে আসলেন? আসার সময় আমাদেরকে নিয়ে আসলেও তো পারতেন। না তোমাদের তো রেইনকোট ছিল না, তুমি কিভাবে আসতে? আমি তো রেইনকোট পরে আসছি। তো দেখো তাহলে একটা তো পরাগামী হলো, একটা ক্যালোগামী। পরাগামী তো বললাম যে পরাগামী যখন কি করে রন্ধ্রপথে আসে, তাই না? রন্ধ্রপথে পোর মানে ছিদ্র, সেটা একটা হলো পরাগামী, মানে পোর মানে ছিদ্র, সেটা রন্ধ্রপথে মিলন হচ্ছে গ্যামোস্পর্মে মিলন। আর একটা হলো ডিম্বক মূল দিয়ে হয়েছে, তাহলে ক্যালোগামী, তাই না? গ্যামোস্পর্মে মিলন মূল দিয়ে হয়েছে। আর একটা পার্শ্ব দিক থেকে হয়, আর একটা পার্শ্ব দিক থেকে হয়। পার্শ্ব দিক বলতে মাঝ বরাবর হয়, তো তাই এর নাম মেসো, তাই না? তাই দেখো এখানে হলো মেসোগ্যামি, গ্যামোস্পর্মে মিলন, তাহলে মাঝ বরাবর হচ্ছে, তাই মেসোগ্যামি। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই মনে রাখতে হবে, যে এই উদাহরণগুলো মনে রাখতে হবে। দেখো যেমন ধরো আমরা পুরোগামী মনে রাখতে পারি, পুরোগামীর ক্ষেত্রে যে এখানে যে উদাহরণ আছে বাংলাটাও মনে রাখবো, তাই না? ক্যাসুরিয়া, রিনা আর হচ্ছে ঝাও, তো কেলা যা যা আর ঝা কাছাকাছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাও ঝা করে কাউ কাউ, তো তাহলে ঝাও আর কাউ কাছাকাছি, ঝাও আর কাউ কাছাকাছি, এইভাবে মনে রাখা যায় যে যেহেতু আর কি কাছাকাছি শব্দ ঝা, তাই না? এই জন্য আর কি এভাবে মনে রাখতে পারি আমরা। আর আরেকটা দেখো ক্যালোজোগামীর ক্ষেত্রে মনে রাখতে পারে, এখানে উদাহরণ আছে হলো এটা মেসোগামীর কথা, যেটা না ক্যালোজোগামী হলো লাউ কুমড়া, তাই না? ক্যালোজোগামী হলো লাউ কুমড়া। না স্যার, ও ভুলবেলা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হলো যে এটা আমরা মনে রাখতে মেসোগামীর ক্ষেত্রে, মেসোগামী মনে রাখবো মেসি লাউ আর কুমড়া খুব পছন্দ করে, মনে করো মেসি লাউ কুমড়া পছন্দ করে, হ্যাঁ, তাই এটা হলো মেসোগামী, মেসোগামী লাউ কুমড়া, মেসোগামী লাউ কুমড়া, এইভাবে মনে রাখতে পারি, তাই না? তাহলে এখানে আগেরটা হলো ক্যালোজোগামীর ক্ষেত্রে ঝাও, এখানেও কা আছে এখানেও কা আছে, তাই না? কা কা মিলে যাচ্ছে, তাই না? কা কা মিলে যাচ্ছে, তাহলে এইভাবে মনে রাখা যায়। আর পরেরটা হলো মেসি লাউ কুমড়া খায়, মেসি লাউ কুমড়া খায়। বাংলাদেশে আসলে লাউ কুমড়া তো খাবেই, তাই না? ঠিক না? ওদের দেশে পাওয়া যায়, হ্যাঁ, তাহলে মেসি মনে করে লাউ কুমড়া পছন্দ করে, এইভাবে মনে রাখা যায়। ঠান্ডা লাগছে, তাহলে ওদিকে যেতে হবে। না তাহলে আবার গরম লাগছে, কোন দিকে না দিলে ওটা ক্লাস করলে আমার শেষ হয়ে যায়, তো কেমন কথা হবে না, উপরে উঠানো আছে সমস্যা নেই। আমি বলতে চাই দুই দিন। আচ্ছা দেখো 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 এরপরে দেখো পরাগ নালিকার গরম ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ, তাই না? আছে আচ্ছা ঠিক আছে। তাহলে পরাগ নালিকার ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। ভ্রূণথলি তো আমরা আগেই জানি, তাই না? যে এই জায়গাটাই তো আসলে ভ্রূণথলি, ঠিক না? ভ্রূণথলি মানে যে থলির মধ্যে ভ্রূণ থাকে তাকে বলা হয় ভ্রূণথলি, যে থলির মধ্যে ভ্রূণ থাকে তাকে বলা হয় ভ্রূণথলি। তাহলে এই ভ্রূণথলিতে এখন পরাগ নালিকা আস্তে আস্তে বৃদ্ধি পায়, তো এই বৃদ্ধি বেশিরভাগ এটা হয়তো রন্ধ্রপথে আসে, তাই এটাই দেখানো হয়েছে তোমাদের বই। রন্ধ্রপথে আসলো এসে এবার কি হবে যে ওই যে দুইটা জনন নিউক্লিয়াস আছে, দুইটা, তাই না? আর একটা নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস দেখা যায় যে এই আসলে মূলত এই ভ্রূণথলিকে ইয়া করতে যায়, ভ্রূণথলিকে ছিদ্র করতে যেয়ে সে নিজেই মারা যায়, নষ্ট হয়ে যায়, মানে আত্মঘাতী কাজ মতো করে। তো ও হচ্ছে আগে ছিল, তো ও কি করছে এই ভ্রূণথলিকে নষ্ট করতে নিজেই মারা যায়। তখন জনন নিউক্লিয়াস আছে, এই জনন নিউক্লিয়াস তো আমরা জানি, এই জনন নিউক্লিয়াসের একটা তো মিলিত হয় প্রধান যে ডিম্বাণু, এটা একটু বড় হয়, এইটার সাথে মিলিত হয়, আর আরেকটা বলে যে আমি তাহলে কোথায় যাই, তাই না? কারণ হলো মেন নায়িকা ছিল কিন্তু ডিম্বাণুটাই, মেন নায়িকা কে ছিল ডিম্বাণুটাই, তাই না? হ্যাঁ, এখন সাইড নায়িকার কাছেও পছন্দ হলো না যে সাইড নায়িকার সাথে যাব না, হ্যাঁ, বরঞ্চ অন্যটার সাথে যাই। সাইড নায়িকার সাথে গেলে আবার সমস্যা আছে, এর দিকে তাকালে মন খারাপ হবে যে আমি কাকে বাইতে চাইছিলাম আর কোথায় গেলাম, তাই না? তাই এ চলে যাবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এখানে একটু মনে রাখতে হবে এই সেকেন্ডারি নিউক্লিয়াসে তো দুইটা নিউক্লিয়াস ছিল, আর একটা এসে মিলিত হলো, তাহলে তিনটা হয়ে গেল, এটা কি বলা হয় ট্রিপলেট, তাই না?
এবং দ্বিনিষেকও হয়। এটাকে দ্বিনিষেক কখন বলে? দেখো, একটা হচ্ছে প্রধান ডিম্বনের সাথে মিলিত হলো, আবার একই সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হলো, তাহলে একই সময় দুইটা মিলন নিষেক হয়েছে, তাই এটা কি বলা হয়? দ্বিনিষেক বলা হয়। আর ত্রিমিলন কাকে বলা হয়? দুইটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন। ত্রিমিলন কাকে বলা হয়? যে তিনটা এখানে, হ্যাঁ, সেকেন্ডারি নিউক্লিয়াস দুটো ছিল, আর একটা নিউক্লিয়াস এসে যুক্ত হয়ে গেল, তাহলে এটাকে ত্রিমিলন বলে। বোর্ড পরীক্ষা কিন্তু একবার আসছিল ত্রিমিলন কাকে বলে, দ্বিনিষেকও বোর্ড পরীক্ষায় খুব আসে। ত্রিমিলন বোর্ড পরীক্ষায় আসছিল। তো ওই যে বলেছিলাম কিনা তোমাদের, ত্রিমিলনে একজন বানায় লিখছিল, তাও বোর্ডের খাতায় একজন বানায় লিখছিল। দেখো এই শোনো, বোর্ডের খাতায় একজন বানায় লিখছিল কি, ত্রি মানে তো তিন, ত্রি মানে তিন, আর মিলন লিখছিল যে সহবাস দিয়ে লিখছে, ভালো ভাষা ইউজ করছে। হ্যাঁ ভালো ভাষা ইউজ। তারপর লিখছে যে যদি একটা মানে একটা ছেলে যদি তিনটা মেয়েকে ধর্ষণ করে, তাহলে সেটাকে বলা হয় কি? ওইটা লেখা বা ধর্ষণ মারা গেল, ধর্ষণ মারা গেছে। তাহলে তো হলো না। তাহলে ধর্ষণ অন্য জিনিস। হ্যাঁ, তো ওই চোখ দিয়েও না, চোখ দিয়েও কিন্তু ধর্ষণ করা যায়, কারণ একটা মেয়ের দিকে তো খারাপ ভাবে তাকালে এটা ওটা একটা, হ্যাঁ। তো এখন হচ্ছে যে এটা লিখছিল, এ তো বুঝতে পারছে এটা কখনো তো হবেই না, হবে এটা বুঝতে হবে, তাই না? এটা হবে। তো এরকমও লেখে অনেকে আর কি, অনেক উল্টো পাল্টা কথা লেখে, তোমরা এগুলো লিখবা না। আচ্ছা, এর পরের পৃষ্ঠা দেখো, আরেকটা পয়েন্ট হলো ভ্রূণথলিতে ডিম্বাণুর সাথে একটি ও গৌণ নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণু মিলন, যেটা আমরা বলছিলাম আর কি, তাই না? ভ্রূণথলিতে মাঝে যেটা আছে ডিম্বাণুর সাথে মিলন হয়, আর একটা গৌণ নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলন হয়, হ্যাঁ। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে পরাগনালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত দুটি পুংগ্যামেটের সাথে একটি ডিম্বাণুর সাথে মিলিত একীভূত হয়, নিষিক্রিয়া সম্পন্ন হয়। এ প্রকার মিলনকে সিনগ্যামি বলে। সিনগ্যামি মানে একসাথে মিলন, গ্যামি মানে মিলন, সিন মানে একসাথে, মানে একসাথে দুইটা মিলন হচ্ছে, তো তাই এর নাম সিনগ্যামি। সিন মানে একসাথে, সিন মানে মনে রাখতে হলো একসাথে দেখা করা, এরকম একটা ব্যাপার। তো সিন মানে হলো একসাথে মিলন হয়ে গেল, দুইটা মিলন একসাথে হলো, হ্যাঁ। কিছুটা এরকম যে দুইটা বিয়ে যদি একসাথে হয়, যেমন যমজ ভাই থাকলে বা যমজ বোন থাকলে দুই বিয়ে একসাথে হয়, এক খরচে মানে ইয়ে হয়ে যায়, পার হয়ে যায়, হ্যাঁ। এটা করে অনেকে, এক খরচে মানে একই খাওয়া দাওয়াতে হয়ে গেল, যে তোমার খরচ কম হলো না, একই খাওয়া দাওয়াতে হয়ে যায়, হ্যাঁ, করে অনেকে, হ্যাঁ। অনেকের ভাই বোন আছে না, অনেক ভাই বোন এরকম করে, ওই মানে মা বাবা কি করে, ওই বিয়ের অনুষ্ঠানটা একসাথে দিয়ে দেয়, যাতে করে খরচটা তোমার কমে গেল, খরচটা কমলো না, খরচ কমার জন্য এই কাজটা করে। এখন কারা কারা ইয়ে আছে, রিমিরা কয় ভাই বোন? তাহলে তো তুমি কয় ভাই? হ্যাঁ, তাহলে তুমি আর তোমার ছোট ভাই একসাথে বিয়ে করবে নাকি? আমার বিয়ে তো অনেক দেরি আছে, তারপরে তো ওর বয়স হবে না। তোমাদের নতুন বান্ধবীর নাম কি যেন ভুলে গেলাম? কনকরা কয় ভাই বোন? 3 বোন। তোমার 3 বোন একসাথে বিয়ে হতে পারে না, যদি এজটা মানে কাছাকাছি হয়, 2 বছরের ডিফারেন্স থাকলে তাহলে হবে। সেজার কি অবস্থা? স্যার আমার ছোট ভাই আছে, তো আমার থেকে 11 বছরের ছোট। ওটা সম্ভব আমার না। ভাই আমার থেকে 9 বছরের ছোট। তোমার তোমার ভাই হচ্ছে 9 বছর ছোট আমার। তাহলে বিয়ের বয়স হবে না। তারপরে আমি বলো, তোমার ছোট ভাই 2 ভাই একসাথে বিয়ে হবে? হ্যাঁ হবে, ওই দেখো ওরটা হবে। তোমার ছোট ভাই কোন ক্লাসে? এই দেখো, এই পাওয়া গেছে একটা পাওয়া গেছে, এক খরচে হয়ে যাবে, মানে কি হইছে? এসএসসি দিবি এবার, ও আচ্ছা, তাহলে এক খরচে হয়ে যাবে। মেহেদি বলো, বড় আছে? তোমার বেশি ছোট? ইব্রাহিমের? ও তাহলে তার সুযোগ নাই। তা অনেকে করে, বুঝছো, আমি এরকম দাওয়াত খেয়েছি কিন্তু, হ্যাঁ। মানে ভাই বোনের একসাথে বিয়ে, ভাই বোনের একসাথে বিয়ে, ভাই বোনের
বোনের হচ্ছে বিয়ে করতে আসে আর হচ্ছে ভাইকে আবার ভাই ভাই দেবে আর কি হবে মানে বউ ভাত করছে একটা আর একটা বড় ভাত একসাথে। বউ ভাত আর বিয়ের অনুষ্ঠানে হ্যাঁ হ্যাঁ মেয়ে দুই মেয়ে বা দুই ছেলে হতে তো ভাই বোনের একসাথে করছে। আচ্ছা তাহলে এখন দেখো তাহলে এটা আমরা বুঝলাম সিনগ্যামি, ত্রিমিলনটাও তো বুঝলাম। এইটুকু পর্যন্তই বলো তো আর কি লিখবা, তবে এটা হলো তোমরা অবশ্যই বানাই লিখবা, মুখস্থ করে কখনোই লিখতে যাবে না আসলে। যারা মুখস্থ করার জন্য হ্যাঁ এটা সিকিউ হিসেবে আসে, পয়েন্টগুলো খালি মুখস্থ করবা, তারপরে বাকিটা তো তুমি বুঝছোই কোথায় কি ঘটছে তাই না, এইগুলাই লিখতে হবে। হ্যাঁ এই তো তাহলে হচ্ছে দিনিশে কাকে বলে, ত্রিমিলন কাকে বলে, এগুলো সবই কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এরপরে দেখো যে এখানে একটা এমসিকিউ আছে যে দ্বিনিষেক আবৃত্তিবিধি উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য, নগ্নবিধি উদ্ভিদের ইফিডিয়াতে দ্বিনিষেক আবিষ্কৃত হয়েছে, এটা মনে রাখতে হবে। ওটা তো 7 অধ্যায় পড়ছো। হ্যাঁ তাহলে ত্রিমিলন কাকে, এটা তো হলোই। এই নিষেকের পরিণতি এখান থেকে যদি কোশ্চেন হয় না, কিন্তু আমরা একটুখানি জাস্ট হালকা পাতলা বুঝে রাখি। নিষেকের পরিণতির ক্ষেত্রে এই যে শস্যের উৎপত্তি, ভ্রূণের পরিস্ফুটন, ফল সৃষ্টি, ব্যাপারটা কি একটুখানি দেখো হালকা পাতলা। যে আমরা জানি যে এটা গোটাটা স্ত্রীকেশর, মূলত এই লাল যে অংশটা এটা কিন্তু গোটাটাই বীজ হয়ে যায়, আর বীজের ভিতরেই যেটা ডিম্বাণুর সাথে মিলিত হলো সেটা কিন্তু ভ্রূণ হয়, তাই না? ওই ভ্রূণটা করে গাছ তৈরি করবে, আর এই যে এটা 3N আছে, এটা শস্য বা অ্যান্ডোস্পার্ম। শস্য বা অ্যান্ডোস্পার্মের বাংলা অর্থ কি? শস্যের বাংলা অর্থ হলো পুষ্টি সমৃদ্ধ কোষগুচ্ছ। শস্যের বাংলা অর্থ হলো পুষ্টি সমৃদ্ধ কোষগুচ্ছ, মানে এই কোষগুলোর মধ্যে অনেক পুষ্টি আছে। হ্যাঁ প্রচুর এটিপি আছে, প্রচুর পুষ্টি আছে। তাহলে এখন কথা হলো দেখো একটা বীজ যখন তুমি মাটিতে পুঁতবা একটা বীজ, তো ও কি তখন সালোক সংশ্লেষণ ঘটাতে পারবে? পারবে তো না। ওর তো কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, ওর সেল ডিভিশন হতে গেলে ওই বীজের ভিতরে যে ভ্রূণ আছে ওর সেল ডিভিশন হতে গেলে খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু এখন তো ওর মূলও নাই, ওর পাতাও নাই, সালোক সংশ্লেষণও ঘটার কোনো সুযোগ নাই, খনিজ লবণ তোলারও কোনো সুযোগ নাই, তাই কি না? সেই কারণে আল্লাহ কি করছে যে ওই বীজের মধ্যে পুষ্টি সমৃদ্ধ কোষগুচ্ছ রেখে দিয়েছে, যেটা হলো এই যে এই শস্য। তখন ওই শস্য বিগলন ঘটাতে থাকে, কারণ এর মধ্যে কিন্তু জিন আছে, যেহেতু নিউক্লিয়াস আছে জিন আছে, ওই জিন বিভিন্ন এনজাইমকরণ করে এবং এনজাইমগুলো পাস করে এদের কোষগুলো ভাঙতে থাকে, আর ওখান থেকে পুষ্টিগুলো নিতে থাকে। নিয়ে সে যখন ভ্রূণের পরিস্ফুটন ঘটে, যখন সেটা এরকম একটা অবস্থা তৈরি হয় যে ভ্রূণের দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে, বীজপত্র তৈরি হয়েছে, এবং এখানে ধরো ভ্রূণের বীজপত্র ছাড়া এটা ধরো বীজপত্র, দুইটা বীজপত্র হয়েছে। এখানে দেখা যাচ্ছে এখানে ভ্রূণ মূল তৈরি হয়েছে নিচের দিকটা, তারপরে হলো উপরের দিকে মনে করো ভ্রূণ কাণ্ড তৈরি হয়েছে। তো ভ্রূণ কাণ্ড, ভ্রূণ মূল এসব সব যখন তৈরি হয়ে যায়, বীজপত্র যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু শস্য শেষ, শস্য আর নাই, শস্য তখন ধ্বংস হয়ে গেছে। এবার বাকি কাজটা কি হবে, যে বীজপত্রগুলো আবার পুষ্টি দিতে থাকে, এখানে বীজপত্র পুষ্টি দিতে থাকে, তত সময় এখানে শিকড় তৈরি হয়ে যায় মাটির ভিতরে, উপরে তখন পাতা টাতা সব তৈরি হয়ে যেতে শুরু করে, তখন নিজের পায়ে দাঁড়ায় গেল, তখন তো তার আর কোনো সমস্যা নাই, তাই কি না? তাহলে এই লালটা যদি বীজ হয়, বাইরে যে জায়গাটা আছে এটা ফল, মানে লাল থেকে কালো পর্যন্ত এই জায়গাটা হলো ফল, যেটা আমরা খাই, আর এটা কি ফলের চোচা, এটা হলো ফলের চোচা। লালের বাইরের এই একটা বীজত্বক, তাই না? লালের বাইরে একটা বীজত্বক, এটা হলো ফলত্বক, মাঝের অংশটা ফল, যেটা আমরা খাই, তাই না? তাহলে দেখো সব ক্ষেত্রেই তাই, যখন কেবল একটা ছোট্ট বাচ্চা হয়, ওই বাচ্চা তো নিজে খাইতে পারবে না বলে কিন্তু আল্লাহ হচ্ছে যে তখন তো দাঁতও হয় না, কামড়ায় খাবে, বা পরিবর্তন তত শক্তিশালী না, সেই জন্যই কিন্তু আল্লাহ কি দুধের ব্যবস্থা রাখছে, তাই কিনা? এবং এমন ভাবে রাখছে যে ওই মাকে টেনশনই করতে হবে না, যখনই মনে করো 6 মাস পার হবে, 7 মাসে পড়বে, তখন একাই চলে আসতে শুরু করবে, দুধ একাই চলে আসবে। মানে আগে মাকে যেন বলছে তোমার কোনো টেনশন নাই, তোমার বাচ্চা খাওয়ার আমি 3 মাস আগে রেডি করে রেখে দিয়েছি, রেডি তখন থেকেই তৈরি হয়ে যায় আর কি। হ্যাঁ কাজে যে কোনো দিন বের হলে খাবার খেতে পারবে। তাহলে ওইটা কিন্তু যদি মানুষের নিজের ইচ্ছাই হতো, মানে মানুষ নিজেই খাবার দেবে, তাহলে একটা জটিলতার একটা বিষয় হতো, কারণ তোমার হচ্ছে যে ওই সময় সব থেকে মানে পুষ্টিকর খাবারই হলো মায়ের দুধ। ওই সময় তো তুমি ভাত টাত মাংস এগুলো কিছুই খাওয়াতে পারো, আমার তো দাঁত হয়, সেটাও ইনফেকশন হয়। হ্যাঁ ওই সময় দুধই একমাত্র খাবার,
পানিও খাওয়ানো যাবে না, প্রথম 6 মাস পানিও খাওয়ানো যাবে না, যদি খাওয়া সেটা তোমার ক্ষতি হবে ওই বাচ্চার আর কি, তাই না? তো এরকম দেখো গাছের ক্ষেত্রে আল্লাহ ওই কাজটা করছে, ওরও এরকম আগেই খাবার দিতেছে, ওর যেন টেনশন করতে না হয়, তাই কি না? তবে আমরা হলো মানুষরাই কিন্তু আবার সব থেকে হতভাগা, কারণ পৃথিবীতে যত প্রজাতি প্রাণী আছে, যত প্রজাতির উদ্ভিদ আছে, কারোরই কিন্তু চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করতে হয় না, শুধুমাত্র মানুষেরই চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করতে হয়। পৃথিবীর সকল প্রাণীকে, সকল উদ্ভিদকে আল্লাহ রিজিক দিচ্ছে না? আমাদের থেকে বেশি খায় এরকমদেরকেও আল্লাহ রিজিক দিচ্ছে। তিমি হাঙ্গরেরা তো আমাদের থেকে অনেক অনেক বেশি গুণ খায়, 500 টন পর্যন্ত খাবার খায় একদিনে, ছোট একটা তিমির বাচ্চাই বলে 500 টন খাবার খায়, তাহলে আমরা তো অনেক কম খাই। কোনো তিমি কি চাকরি করে? চাকরি করে না, তাই না? কোনো পাখি ঘর থেকে বের হয় যখন, তখন কিন্তু টেনশনই করে না খাবার পাবো কি পাবো না, তখন সন্ধ্যার সময় ঘরে ফিরে আসে, পেট ভর্তি খাবার নিয়ে চলে আসে, কোনো চাকরি করে না, কেউ পুষেও না, ঠিকই খাবার পাচ্ছে। কিন্তু মানুষই শুধুমাত্র টেনশন করে, তাই না? ওই জন্য মানুষের হচ্ছে এই অবস্থা। যেমন একটা ঘটনা আছে যে একজন নাকি পানি তৃষ্ণার্ত অবস্থায় বনের মধ্যে পানি পাচ্ছে না, কোথাও পানি পাচ্ছে না, হঠাৎ করে হারাই গেছে। অনেক সময় বনের ভিতরে গেলে খুঁজে পাওয়া যায় না, কোন দিকে কি বুঝতে পারা যায় না। তো পানি তৃষ্ণা লাগছে, দেখছে একটা কুয়া মতো, সেখানে 2টা হরিণ কুয়ার পানি খাচ্ছে আর কি, মুখ লাগে। তো তাহলে তো পানিটা কাছেই আছে, তাহলে যাই আমরা খাবার পাবো। তো 2জন ছিল, তো 2জনে দৌড় দিয়ে গেছে। তখন হরিণটা তখন পানি মুখের পানি ছিটাতে ছিটাতে চলে গেছে ভয়, তাকে দেখে কুয়ার পানি অনেক নিচে। কিরে, হরিণ যে আরামসে খাচ্ছিল আর আমরা সে পানি নিচে চলে গেল। তখন বলছে যে হাদিসের এই ঘটনা আর কি। তো তখন আল্লাহ আর কি গায়েবী হয়ে বলছে যে হরিণকে আমি খেতে দিয়েছি এই কারণে যে হরিণ আমার উপর পুরা তাক্কুল করে যে খাবার আল্লাহ আমাকে দিবেই, সুষ্ঠু আমাকে খাবার দিবেই, কিন্তু তোরা তো আমার উপরে পুরা তাক্কুল করিস না, তোরা চিন্তা করিস বালতির উপরে বালতি থাকলে পানি তোলা যাবে, এখন আমি দিব না, নিচে আছে বালতিতে তুলে খা। এগুলো কাহিনী। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি যে এইগুলো হলো শস্য ভ্রণ, এগুলো আলোচনা হলো, ফলও আলোচনা হলো, যদিও এখান থেকে আসে না। তারপর হলো বীজ সৃষ্টি, এটাও আলোচনা করে ফেলছি। ভ্রূণকাণ্ড, ভ্রূণমূল, এগুলা থেকেও কোশ্চিন হয় না, তবে সব থেকে বেশি কোশ্চিন হয় যেই জায়গাটা, এই যে অ্যারিলের এই জায়গাটা, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনে এবং বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে বোর্ড পরীক্ষা খুব আসছে। সেটা হলো কি, এই যে অ্যারিলের ব্যাপারটা দেখো, যে অ্যারিল কি? অ্যারিল বলা হচ্ছে আমরা যেটা লিচু খাই না, সেটা আসলে বীজেরই একটা 3য় স্তর খাই। ওটা হলো ফল না, ওটা হলো বীজের একটা 3য় স্তর খাই আমরা যেটা খাই আর কি। ফল বলতে যে সাদা একটা চোচা দেখবা, যে লালটা তোলার পরে ওর নিচে একটা সাদা যে একটা থাকে না, হ্যাঁ ওইটা হলো ফল, কিন্তু ওই ফলটা বিকশিত হয়নি, চোচার মতো থেকে গেছে। আর মূলত লিচু যেটা আমরা যেটা খাই আর কি, ওইটা হলো বীজেরই অংশ, তবে বীজের 3য় স্তর, বীজের 3য় স্তর। আর যেটা আসল ফল হওয়ার কথা ওটা হয়নি, ওটা চোচার মতো সাদা হয়ে থেকে গেছে। বুঝতে পেরেছো? তাহলে ওই অ্যারিলটা পরীক্ষায় আসে উদাহরণ, যে লিচু, কাঠ লিচু, জায়ফল, জায়ফল আর একটা আছে অবশ্য আশফল, অন্য বই আরেকটা আছে আশফল, এটা একটু লিখে নিতে হবে। হ্যাঁ, কিন্তু যেহেতু ওখানে আশফল নামে আছে তো ওই জন্য আশফলটাই লিখে রাখতে হবে, পরীক্ষা যদি আবার আশফল আসে। হ্যাঁ, লিচুর মতো ছোট ছোট হয়, কিন্তু লিচুর মতো তো টেস্টি না। আচ্ছা, এইখানে মনে রাখতে পারো এইভাবে, এ শালিকা আজা, এ শালিকা আজা, এই শালিকা আজা দিয়ে দেখো সবগুলো মনে রাখা যাবে। হ্যাঁ, এই শালিকা আজা। করঙ্গের অধ্যায়টা একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ, তোমাকে একটু হয়তো এক্সট্রা ক্লাস করতে হবে, ক্লাস শেষে তোমার কি অবস্থা আমি দেখে নেব। হ্যাঁ, শেষ কোনো অধ্যায় শেষের দিকে একটু কেমন লাগে আর কি, যে স্বাভাবিক একটা নাটক যেমন কেউ যদি নাটকের শেষ অংশে আসে তাহলে কিন্তু নাটকের একটু বুঝতে সমস্যা, হ্যাঁ বুঝতে পারবে না, হ্যাঁ অনেক টাইম লাগবে বুঝতে আর কি। তো করঙ্গেরও কিন্তু এই অবস্থা হচ্ছে আজকে। হ্যাঁ, তাই কি না? আচ্ছা, এই জন্য টেনশন নাই। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমাকে আমি বলে দেবো কিভাবে কি করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমি কি বললাম, এরিল এর উদাহরণ মনে রাখার জন্য এ শালিকা আজা, এটাতে কি কি হয় দেখো, এতে অ্যারিল হয়, এতে অ্যারিল হয়, সাতে শাপলা হয়, লতে লিচু হয়, কাতে কাঠ লিচু। হ্যাঁ, মিলাতে পারছো? তাহলে এ শালিকা আজা, আজা বোধহয় বাংলা ভাষা না, তাই না? হিন্দি ভাষা।
মনে রাখার জন্য বানাইছে আর কি। হ্যাঁ, এই হলো। তাহলে এই সারিকা আজাদে তুমি এগুলা মনে রাখতে পারবে। এটাও কিন্তু 100% দিয়ে রাখতে হবে। MBBS এ 18 সালে এখান থেকে কোশ্চিন হয়েছে, 13 সালে এই সব থেকে। হ্যাঁ, এই সব অনেক ইম্পর্টেন্ট। দেখো 13 সালে হয়েছে, 17 সালে হয়েছে, 18 সালে হয়েছে। তার মানে বেশ গুরুত্বপূর্ণ এটা, এবং বোর্ড পরীক্ষা এখান থেকে আসে। এখানে দেখো কোন কিভাবে আসে, যে ধরো গর্ভাশয় কিসে পরিণত হয়, অনেক কিছু দেওয়া আছে, এটা তো আমরা জানি ফলে। তারপরে গর্ভাশয় প্রাচীর কি হয়, ফল থাকে, এটা তো বুঝতে পারছি। ডিম্বক বীজে পরিণত হয়, কেন এই গোটাটা কি ডিম্বক না, এই গোটাটা ডিম্বক। অনেক দেখো এই গোটাটা ডিম্বক, এই ডিম্বকটা বীজে পরিণত হয়। ওই যে আমের আটি খায় না, ওটা হলো বীজ, তাই না? এই গোটাটা বীজে পরিণত হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে এটা ডিম্বক, এই জিনিসটা ডিম্বক, এই ডিম্বকটা। হ্যাঁ, সেটা হয়ে যায় বীজের বহিঃপ্রকাশটা। আচ্ছা দেখো এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে তোমাদের সমস্যা হতে পারে, এই জন্য একটু আমি টেকনিক্যালি বলে দিচ্ছি। যেমন ডিম্বক বহিতক একজাইম পরিণত হয় টেস্টা বা বীজ বহিতক। তো এখন ধরো ডিম্বক বহিতক তুমি সহজে বুঝবা বীজ বহিতক, কিন্তু যদি একজাইম দেয় হঠাৎ ভুলে যেতে পারো, টেস্টটা হবে না টেকমেন হবে। মনে রাখবে এইভাবে, টেস্ট এক্সাম, টেস্ট এক্সাম মনে রাখলে মনে থাকবে। টেস্টটা মানে কি, টেস্ট এক্সাম একজাইম, এক্সাম এক্সাম, এভাবে মনে রাখতে হবে। টেস্ট এক্সাম লেখা রাখো, টেস্ট এক্সাম, টেস্ট এক্সাম মনে রাখলে তাহলে এক্সাম টেস্টটা এটা মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, অন্ততক আবার তাহলে পরেরটা টেকমেন হবে, পরেরটা টেকমেন হবে বীজের অন্ততক। নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, কিছু সামান্য থাকলে ভ্রূণের চারপাশে থাকে। দেখো এই জায়গাটা মনে করো, এটা হলো কি ওই নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হলো কি নিউক্লিয়াস। আজকে করিনি, কল এখন আসেনি না? আচ্ছা, এটা তো নিউক্লিয়াস। তো বলছে নিউক্লিয়াস সাধারণত নষ্ট হয়ে যায়, তবে সামান্য কিছু নিউক্লিয়াস যদি থাকে তাহলে এই যে এখানে ভ্রূণ হয় না, ওই ভ্রূণের বাইরের দিকে একটা আবরণ তৈরি হয়ে থাকে, এজন্য এর নাম পেরি ভ্রূণ বলা হয়, তাই না? তো এই যে দেখো পেরিস্পার্ম, স্পার্ম বলতে এই ভ্রূণের কথা বলা হচ্ছে, পরিভ্রূণ যেটা। হ্যাঁ, এই ডিম্বাণু তো ভ্রূণে পরিণত হয়। এই যে ডিম্বাণু, এই যে মিডিলে যেটা সেটা ডিম্বাণু, এটা ভ্রূণ হয়, তাই না? তো আমরা ভ্রূণ বলতে কোনটা বুঝি আসলে, যখন জাইগোট হলো, জাইগোটকে কিন্তু ভ্রূণ বলা হয় না। জাইগোট যখন মাইটোসিস বিভাজনের মাধ্যমে এরকম তিনটা স্তর তৈরি করে ফেলে, একটা হলো বীজপত্র তৈরি করে, তারপর হলো ভ্রূণ মূল তৈরি করে, ভ্রূণ কাণ্ড তৈরি করে, এরকম তিনটা যখন স্তর তৈরি করে ফেলে তখন সেটাকে ভ্রূণ বলবে। মানুষের ক্ষেত্রে যেমন, প্রাণীর ক্ষেত্রে জাইগোট বিভাজিত হয়ে যখন অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম তৈরি করবে তখন এটাকে ভ্রূণ বলা হবে। কেন? ভ্রূণের সরল বাংলা অর্থ আসলে কি? ভ্রূণ হচ্ছে ভবিষ্যৎ জীবের সংস্করণ মাত্র। ভ্রূণ হচ্ছে ভবিষ্যৎ জীবের সংস্করণ, অর্থাৎ ভবিষ্যৎ জীব কেমন হবে না হবে তার নকশা ভ্রূণে আছে। যেমন এই গাছটা কেমন হবে না হবে তার নকশা কিন্তু এই গাছে যে কোষগুলো আছে তার মধ্যে দেওয়া আছে। গাছটা কি গাছ হবে, গাছটা আম গাছ হবে না লিচু গাছ হবে, প্রথমে দেখে বোঝা যাবে না, কিন্তু ওর মধ্যে জিন আছে, ওই জিন অনুযায়ী সেই গাছটা হবে, তাই কি না? কিন্তু অধিকাংশ ভ্রূণ দেখতে একই রকম হয়, সাইজে ছোট বড়, কিন্তু দেখতে একই রকম, কিন্তু ওর মধ্যে নকশা আছে যে ও কি হবে, তাই না? যেমন ধর একটা কাগজে একটা বাড়ি যে বিল্ডিং হবে, ধরতে পারো এই কাগজটা হলো ভ্রূণ, কাগজের মধ্যে নকশা আছে বিল্ডিং কেমন হবে, তাই কি না? ওই নকশা দেখেই কিন্তু ইয়ারা যারা আর কি মিস্ত্রিরা ওই নকশা দেখে 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 বাড়ি করে, বুঝা গেল কি? তাহলে এখানে কিন্তু এই ভ্রূণের ব্যাপারটা তাই। হ্যাঁ, ভ্রূণের মধ্যে কি নকশা আছে সেই অনুযায়ী সেই গাছটা হয়, বুঝতে পেরেছো? তাহলে ভ্রূণ পোষক টিস্যু তো হলো ডিম্বাণু হলো। সেকেন্ডারি নিউক্লিয়াস অ্যান্ডোস্পার্ম তৈরি করে, কিন্তু আমরা আগে জেনেছি। সহকারী নিউক্লিয়াস নষ্ট হয়, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়। প্রতিপাদ তো মানে জানোই যে বিপরীত দিকে থাকা কোষ, এগুলোকে প্রতিপাদ বলে, তাই না? এই তারপরে বলা হচ্ছে অ্যান্টিপোডাল, সহকারী কোষ। তারপরে অ্যান্টিপোডাল ওইখানে দিয়াই তো আছে, বই দেয়া আছে, আমি খেয়াল করিনি, দেয়া আছে। আচ্ছা, তারপরে দেখো হাইলাম ডিম্বক নাভি, বীজ নাভি। তারপরে ডিম্বক নাভি বীজের বোটা তৈরি করে। আর বীজ নাভি কোনটা? বীজ নাভি হলো বীজের যেটা আমরা চোখা অংশ থাকে তার নিচে আবার মাইক্রোস্কোপে দেখলে একটা নাভির মতোই একটু গর্তের মতো থাকে, ওটাকে বীজ নাভি বলে। হ্যাঁ, বীজে থাকে ওটা। আচ্ছা, এখন তুমি মনে রাখতে পারো যে কি কি নষ্ট হয়, সেটা মনে রাখার জন্য একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, সেটা হলো প্রকাশনী। প্রকাশনী তার মানে এই চারটা জিনিস কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মনে রাখার জন্য প্রকাশনী মনে রাখলে কি হবে,
মানে এই চারটে জিনিস নষ্ট হয়ে যায়, প্রকাশনী, প্রতিবাদ কোষ, তাই না, তাই কি না? তা কাতে কেলা যা মানে তিনবক মূল আর কি। হ্যাঁ, তারপরে হলো সতে সহকারী কোষ, নিতে নিউসেলাস। তাহলে প্রকাশনী নষ্ট হয়ে যায়, প্রকাশনী নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইগুলো নষ্ট হয়, আর বাদ বাকি তো নষ্ট না, কোনো না কোনো কাজে লাগে, তাই কি না? আচ্ছা, নিষেকের গুরুত্ব বা তাৎপর্য, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসার মতো, তবে এটা আবার এমসিকিউর জন্য পড়ে রাখা ভালো। 2 থেকে 8 পর্যন্ত 7 বাদ দিয়ে 2 3 হ্যাঁ 2 3 4 5 6 আর 8। হ্যাঁ 2 3 4 5 6 8। হ্যাঁ 1 আর 7 ভালো হবে। আচ্ছা, যৌন প্রজননের সুফল 1 আর 4, 1 3 4 1 3 4 এমসিকিউর জন্য। এবার দেখো যে এই জিনিসটা অবশ্য তোমরা যে 5 অধ্যায় পড়ছো সেইটা আর এটা প্রায় সেমই। হ্যাঁ, স্পোরাঞ্জিয়াম ওই জিনিসগুলাই, শুধু এখানে 2 নম্বর প্যারাতে কয়েকটা এমসিকিউ করে রাখা ভালো। যেমন হলো যে দেখো যে বলা হচ্ছে কারা হচ্ছে যে সম আকৃতির বা হোমোস্পোরাস, এই জায়গাগুলা যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা উদ্ভিদের রেণুথলিতে উৎপন্ন রেণুগুলো অযৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি সহায়ক। ফার্ন, লাইকোপোডিয়াম, স্পোর হলো সম আকৃতি। তাহলে ফার্ন আর লাইকোপোডিয়ামের স্পোর, স্পোর মানে তো জানো মাইক্রোস্কোপিক বীজ বা রেণু। স্পোর মানে মাইক্রোস্কোপিক বীজ বা রেণু, যেটা কি করতে পারে, নতুন গাছ বানাতে পারে, সেটা কি স্পোর বলা হয়। এগুলো সমরেণু মানে কি, সবগুলা সমান। সমরেণু মানে সবগুলা সমান। তো তুমি এভাবে মনে রাখতে পারো, সমলাফায়, ভুলে গেলে সমলাফায়, সমলাফায়। আর আরেকটা মনে রাখতে পারো অসমরেণু মনে রাখার জন্য অসম শিশু, অসম শিশুই, তবে শিশু লিখবা, অসম লাফায় না, কারণ সে তো শিশু, তাই লাফাতে পারে না, সে শিশু তো তাই লাফাতে পারে না, তাই অসম রেণু। অসম রেণু এই যে দেখো সেলেজেনেলা আর শুষ্নি শাক, ওই যে শিশু মিলছে না, মিলছে। তাহলে এই দুইটাই এমসিকিউর জন্য পড়তে হবে। আবার এইবার কিন্তু আবার 100% ইম্পর্টেন্স বোর্ড পরীক্ষা, এবং হলো দেখো আবার কিন্তু 100% ইম্পর্টেন্স দিয়ে রাখো উদ্ভিদের স্বাভাবিক অঙ্গ প্রজনন। স্বাভাবিক অঙ্গ প্রজনন মানে কি? হ্যাঁ, এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য 100% দিয়ে রাখতে হবে। এটা কিন্তু 100% ইম্পর্টেন্স আর কি। হ্যাঁ, এটা 100% ইম্পর্টেন্ট, বুঝছো? এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউর জন্য, এমসিকিউ। এমসিকিউ, আচ্ছা। হ্যাঁ, শুধু এমসিকিউর জন্য না, সৃজনশীলের জন্য না, শুধু এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট। এটা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, বোর্ড পরীক্ষা সব জায়গায় আসে। হ্যাঁ, তো এই জন্য খুব ভালো করে পড়তে হবে, বোর্ড পরীক্ষাও আসে। দেখো এখানে হলো যে মূল দ্বারা তাদের হলো অঙ্গ প্রজনন হয়। তাহলে মূল দ্বারা হলো যে আচ্ছা স্বাভাবিক অঙ্গ প্রজনন আর অস্বাভাবিক বললে কোনটা? স্বাভাবিক মানে যে নিজের ইচ্ছাই স্বাভাবিকভাবে হয়ে গেল, ধরো এটা স্বাভাবিক। আর যেটা স্বাভাবিক না, তুমি ডাল কেটে নিয়ে লাগাচ্ছ, সেটা স্বাভাবিক হলো না, ওটা কৃত্রিম হয়ে গেল। হ্যাঁ, একা হলে স্বাভাবিক, একা না হলে কৃত্রিম। হ্যাঁ, এই কেউ যদি মনে করো যে একা বিয়ে করে, তাহলে এটা অস্বাভাবিক। আর যদি মা বাবার সম্মতি নিয়ে বিয়ে করে, তাহলে এটা স্বাভাবিক। আর ওটা অস্বাভাবিক বলে মানুষ কি ভালো বলে? মানুষ ভালো বলবে না, কিন্তু খারাপ বলবে, তাই না? সারা জীবন খারাপ বলবে। হ্যাঁ, ঠিক না? না, ওর ছেলে মেয়ে হয়ে যাবে, তাও বলবে তোর মা বাবা পালাই বিয়ে করছিল, এই সেটা সেটা, বুঝছো? যে এক বাড়িতে এরকম হয়েছে। তো এক বাড়িতে কি হয়েছে জানো, আমাদের এলাকাতে এক বাড়িতে এখন মেয়ে হচ্ছে পালা যায় বিয়ে করছে। এখন বিয়ে করছে তো বাপ যেটা জানে খুব রাগিয়ে গেছে, বাপ মা দুজনে খুব বকাঝকা পিটাতেও শুরু করছে। তখন বলছে, কেন? আমি তো তোমাদের কাছ থেকে শিখছি, তোমরাও তো হলো পালা যায় বিয়ে করছো। তো মা বাপ কি বলছে যে আমরা এটা করছি, তোরা এটা কর। কোনো মা বাবা যদি মনে করো বাবা যদি সিগারেট খায়, সে কি তার সন্তানকে সিগারেট খেতে বলবে? মেয়ে নাকি কথা হচ্ছে, তখন বলে মারা থামাই দিচ্ছে, আর কি করবে, অপমান হয়ে গেছে আর কি। অপমান হওয়ার কথা তো, তাই না? অপমান হয়ে গেছে।
যাই হোক, সাধারণত সায়েন্সের স্টুডেন্টরা এই ধরনের কাজ খুব কম করে, কারণ পড়াশোনার যে চাপ থাকে ওই চাপের ঠেলায় তোমার এইসব আর মাথার মধ্যে আসে না। আমরা ধরো যে আমরা দেখেছি যে আমরা হচ্ছে যে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন হচ্ছে সকালে অনেক সময় তোমার হচ্ছে যে এরকম হতো, শীতকালে বিশেষ করে সূর্য দেখতে পেতাম না, তার আগে মনে করো 7:30 বাসে যেতাম, তারপরে প্র্যাকটিক্যাল শেষ করে ওখান থেকে ছাড়া পেতাম 8টায়। মানে সারা বছর না, ওই যখন প্র্যাকটিক্যাল হতো তখন, মানে এক একটা প্র্যাকটিক্যাল করতে 12 ঘন্টা 14 ঘন্টা সময় লাগে। রাত 8টা, হ্যাঁ। তো অনেক যারা মেয়েরা বলতো মেয়েদের আব্বা মা নিতে যেত তখন আর কি। তো কারণ ওই যে অত রাত্রে, হ্যাঁ, তো এরকম হতো। তাহলে চিন্তা করো, তাহলে কি আমাদের মাথাতে ওগুলা চিন্তা আসবে? তো সেই জন্য সায়েন্সের স্টুডেন্টরা তুলনামূলকভাবে ভালো হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এইটা আমরা একটু মনে রাখবো, হ্যাঁ, যে মূল দ্বারা হয় কাদের কাদের, মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাঁকরোল, পটল। এটা মনে রাখার ছন্দ বানিয়েছি। দেখো, মূল দ্বারা যে স্বাভাবিক অঙ্গজনন হয় এটা মনে রাখার ছন্দ একটু দেখো। ছন্দটা হলো মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়। মিষ্টি ডালিয়া, এই মিষ্টি ডালিয়া লেখো, মিষ্টি ডালিয়া পরে কাজে দিবে। এই ছন্দগুলো কিন্তু মানে মনে রাখার জন্য সুবিধা। মিষ্টি ডালিয়া ও লেখা আছে। আচ্ছা, তাহলে হবে মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়। শতকালের প্রিয় না, তুমি লিখতে যেটা সেটাও বলো, আমি আবার বই লিখে দেখো মিষ্টি ডালিয়া। তাহলে তো আমরা বুঝতে পারছি যে মিষ্টি আলু, মিষ্টি ডালিয়া মানে কি? মিষ্টি আলু, ডালিয়া একটা মেয়ের নাম, আবার শত হলো শতমূলী, তাই না? শত হলো শতমূলী। তারপরে হচ্ছে কি কালের, পদে কি হয়? হ্যাঁ, কাঁকরোল, কাঁকরোল হয়। পিতে পটল, মিলছে না? অনেকের লেখা এগুলো নোট করা হচ্ছে না, বই তো আনোনি না? আচ্ছা, এর পরের দিন থেকে বই নিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, এরপরে দেখো কাণ্ড দ্বারা। ও ইয়েটা হলো, তুমি কোনটা বানাইছো বলো? আচ্ছা, পরে দিয়ে দিও না, আমি আবার গল্প করতে পারবো, পরবর্তী ব্যাচদের গল্প করবো যে এটা আমার একটা প্রাক্তন স্টুডেন্ট হলে ইয়ে করছে। বুঝছো? তোমরা জানা যা পাবা সব দিবা, আমি এটা বলবো। আচ্ছা, এবার দেখো কাণ্ড দ্বারা। এবার দেখো কাণ্ড দ্বারা। কাণ্ড দ্বারা হচ্ছে এটা মনে রাখার ছন্দটা কি? এটা মনে রাখার ছন্দ বানিয়েছি এটা, যে কাল পুতিন আমেরিকাকে চন্দ্রে বাস দিল। কাল পুতিন না, পুতিনকে তো চিনো, ওই যে রাশিয়া। কাল পুতিন আমেরিকাকে চন্দ্রে বাস দিল। চন্দ্র মানে চাঁদে মানে কৃত্রিম উপগ্রহ থাকে না, চন্দ্রে যায় মনে করো। পুতিনই কি করছে? আমেরিকাকে বাস দিছে। বাস দিয়ে আমাদের বুঝো, তাই না? কোন একটা অপমান করা বা কিছু একটা। তাহলে দেখো কালে কি হয় বলো? কাল পুতিন, কাল হলো কলা, তারপর হচ্ছে পুতিন পুদিনা, আমেরিকা আনারস, চন্দ্রে চন্দ্রকণিকা, বাস দিল। মিলে গেল না? বাস দিল। এবার দেখো পাতার মাধ্যমে যেটা হয় সেটা হলো পাথরকুচি। এটা তো মনে রাখার দরকার নাই, পা দিয়ে পা মনে রাখবে আর কি। হ্যাঁ, বুলবিল বা পক্ষমুকুল, তাহলে এটা মনে রাখতে পারি। এটা একটাই আছে, যদিও মনে রাখতে পারো বুলবিল চুপ কর। বুলবিল নামে কোনো একটা মনে করো মেয়ে বা ছেলের নাম, তাকে বলা হচ্ছে এই বুলবিল চুপ কর, তাই কি না? বুলবিল চুপ কর। এই তাহলে বুলবিল চুপ কর মানে কি? চুপড়ি আলো। বুলবিল চুপ কর মানে কি? চুপড়ি আলো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যে অর্ধবায়ব কাণ্ড দ্বারা, মানে যে কাণ্ডটা কিছুটা মাটির মধ্যে ডুবে থাকে, কিছুটা ধরো উপরে থাকে, এটা অর্ধবায়ব, তাই না? কিছুটা মাটির মধ্যে ডুবে থাকে, কিছুটা বাতাসে থাকে, এটা হলো অর্ধবায়ব। এটার উদাহরণ কি? দেখো, এটা মনে রাখতে পারো এইভাবে যে আমার রুল স্টোলেন হয়ে গেছে। আমার রুল একটা, হ্যাঁ, আমার রুল স্টোলেন হয়ে গেছে মানে চুরি হয়ে গেছে। আমার রুল স্টোলেন
হয়ে গেছে, আমার রুল স্টোলেন হয়ে গেছে। হ্যাঁ, মুকুলিঙ্গ আমাদের একটাই, এটা দরকার নাই। তারপর দেখো পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড বলতে কি বোঝায় জানো? যে সমস্ত কাণ্ড হলো খুবই মোটা হয় এবং সবুজ বর্ণের হয় তাদেরকে পর্ণকাণ্ড বলে, বুঝছো? খুব মোটা, রসালো, সবুজ বর্ণের এবং কাঁটাযুক্ত এই ধরনের বৈশিষ্ট্য থাকলে তাদেরকে পর্ণকাণ্ড বলা হয়। তাদেরকে হ্যাঁ ক্যাকটাস, হ্যাঁ ক্যাকটাস। ক্যাকটাসের রস দিয়ে নাকি কৃমির ওষুধ বানানো হয় বলে। আচ্ছা, এবার তাহলে দেখো, এবার আমরা চলে আসি যে কাটিং বা স্লিপ, এগুলা তাদের কোনগুলা আর কি? হ্যাঁ, জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলা লেবু, এগুলো অবশ্য কম আসে, তারপর পরে রাখতে হবে কাটিং স্লিপ। তাহলে এটা তো জানো যে কিভাবে করা হয়। কাণ্ডের অংশ সিক্ত করে ভিজা মাটিতে পুঁতলে তা শিকড় গজায়। মানে ধরো কোনো একটা কাণ্ড পরিণত কাণ্ড, সেই পরিণত কাণ্ডের অংশ কেটে তুমি যদি সেটা ভিজা মাটিতে পুঁতে রাখো তাহলে দেখা যাবে নতুন শিকড় টিকড় গজায়, গাছ টাছ হয়ে যাবে আর কি। এটা কম ইম্পর্টেন্ট, এটা কম ইম্পর্টেন্ট। ওই যে এই ইয়ে পর্যন্ত, অর্ধবায়ু কাণ্ড পর্যন্ত ইম্পর্টেন্ট, পূর্ণকাণ্ড পর্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো যে দাবা কলম। দাবা কলম মানে কি? যে কোনো একটা গাছ, হ্যাঁ, গাছের তুমি কি করলা, জোর করে দাবায়, হ্যাঁ, ওর হচ্ছে চারা না, মানে মিডিল পয়েন্টটা, মিডিল কাণ্ডটা দাবায় মাটির মধ্যে পুঁতে রাখলা, তাহলে এটা হয়ে যাবে তখন দাবা কলম। এটা হয়ে যাবে তখন দাবা কলম। মাটির মধ্যে পুঁতে গেলে ওখান থেকে নতুন শিকড় টিকড়। সোজা গাছ এমনি সরাসরি ডাল লাগা যায়, ওইটা না, সোজা গাছে ওটা করা যাবে না। ওই যে কাদের করা যাবে লেখা আছে। হ্যাঁ, কাটিং হলো, কাটিং বলতে আবার কাটিং তো আলাদা, দাবা কলম আলাদা। কাটিং আলাদা, দাবা কলম আলাদা। কাটিং তো যে সোজা ডাল কাটিয়ে নিয়ে তুমি লাগাবা হয়ে যাবে। গাছ থাকা অবস্থায়, গাছ থেকে বিচ্ছিন্ন না করে, হ্যাঁ হ্যাঁ এই। আচ্ছা, দাবা কলমের উদাহরণ দুইটা, লেবু আর জুই। তুমি মনে রাখবা যে দাবার লজিক, তুমি মনে রাখবা দাবার লজিক। দাবার লজিক, দাবারও তো লজিক আছে খেলাতে, তাই না? তাহলে দাবার লজিক, তাহলে লেবু জুই, এটা হলো দাবার লজিক। তারপরে দেখো জোর কলম, এটা আবার একটু ইম্পর্টেন্স, এটা কিন্তু ইয়েতে আসছে আর কি, বিশ্ববিদ্যালয়ে আসছে বেশ কয়েকবার। জোর কলম, জোর কলম মানে হচ্ছে যে তুমি কি করলা, কোনো একটা উন্নত জাতের গাছের ডাল নিলা আর কি, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে সায়ন, এবং ওই সায়নকে অন্য কোনো উদ্ভিদের সাথে তুমি জোড়া লাগাই দিলা, ওটাকে বলা স্টক। তাহলে ওই গাছটা, যে গাছের সাথে জোড়া লাগালা, সেই গাছটা যেমন তেমন গাছ হতে পারে, কোনো সমস্যা নেই, বুঝছো? উন্নতটা কি সেটাই হলো বড় বিষয়। ওই গাছে ওখান থেকে নতুন আর কি ওই ভালো যে চারাটা, যে ডালটা নিয়েছো সেটার কিন্তু চারা হবে, ওখানে ফল টল হবে। যেমন বড়ই গাছে অনেকে করে, বড়ই গাছে, টক বড়ই গাছে কুল গাছের যে ডাল সেটা লাগাই দেয়, তখন কিন্তু ওই টক বড়ইও হয় আবার মিষ্টিও হয়, দুটোই হয়, বুঝছো? এটা হলো জোর কলম, মানে জোর লাগাই দিলা যে, ওটা হলো জোর কলম। হ্যাঁ, এবার দেখো পরীক্ষা, মানে মঙ্গলবারে আমার এক্সটার্নাল হিসেবে আমার ফুড কলেজে যাওয়া আছে। তো আজকে কি বার? আজকে রবিবার। সামনের দিনে পরীক্ষা। একটু পর্যন্ত পরীক্ষা দাও, 80টা এমসি পর্যন্ত পরীক্ষা, শুধু আর এরপরে একদিন হচ্ছে, এরপরে বৃহস্পতিবার একটা শেষ করব, শেষ করে সৃজনশীল, শুধু সৃজনশীল। মানে হয়তো 110টা থাকবে মেডিকেল অ্যাডমিশন সহ, তোমরা যে কোনো 80টা করো, তাহলে 1 ঘন্টার মধ্যে ভালোভাবে হয়ে যাবে। মেডিকেলটা করো, ওটা প্র্যাকটিসের জন্য মেডিকেলটা করবা। মেডিকেল যেটা 10টা থাকবে, হ্যাঁ, প্রথম দিকে হলো ইয়ে পর্যন্ত, মানে এই পৃষ্ঠা পর্যন্ত, গুটি কলম পর্যন্ত পড়ো। গুটি কলম এই পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলো, এই যে আর কত আছে এই পৃষ্ঠার, এই যে খালি চোখ কলম পর্যন্ত পড়বা। হ্যাঁ হ্যাঁ, আর এটা পারবা। গুটি কলমে তো সোজা, এখানে কয়েকটা গহেশু গু 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 মনে রাখলে মনে থাকবে। গুটি কলমে গু গু গু, তাহলে মনে থাকবে। দেখো এখানে কি, গোলাপে গু, গন্ধরাজেও গু, তাই না? তাহলে গু গু মনে রাখলে মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো চোখ কলমে মনে রাখো উদাহরণ, বড় বড় গোল চোখে তাকাবে না, বড় বড় গোল চোখে তাকাবে না। চোখ কলম এর নিচে আছে দেখো, বড় বড় গোল চোখে তাকাবে না, এটা মনে রাখা যায়।
বড় বড় গোল চোখে মানে রাগে গেলে মানুষ বড় বড় গোল চোখে থাকে না, বড় বড় গোল চোখে তাকাবে না। এটা মনে রাখলে দেখো মনে থাকছে যে হ্যাঁ বড়ই, আবার কুলও মনে রাখতে পারো, তাকাবে না ক আছে, হ্যাঁ আর গোলাপ হচ্ছে গতে, এটা মনে রাখবা। মাইক্রো প্রোপাগেশন এটা আগেও আছে, এটা দরকার নেই, এইটুকু পর্যন্ত। আগামী দিনে আমরা অপুংজনীতিকে বাদ বাকি শেষ করে ফেলবো, শেষ করে তারপরে রবিবারের সৃজনশীল, রবিবারের সৃজনশীল, রবিবারের সৃজনশীল তারপরে হচ্ছে মঙ্গলবার। আচ্ছা কোন এখানে বসে তোমার কি অবস্থা একটু দেখি। ও হ্যাঁ আজকে তো দেখছি